আসসালামু আলাইকুম। আজকে আমরা রাসায়নিক বন্ধনের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন হলো এমন একটা বন্ধন যে বন্ধনের বন্ড এনার্জি আয়নিক এবং সমযোজী বন্ধনের তুলনায় কম, কিন্তু ভ্যান ডার ওয়ালস শক্তির তুলনায় বেশি। আমরা সাধারণত ভ্যান ডার ওয়ালস শক্তিটা দেখে থাকি ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের মাধ্যমে আয়ন অথবা আয়ন এবং ডাইপোলের মধ্যে। সাধারণত এই দুইটা ক্ষেত্রে তোমার ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কার্যকর হয়, যার বন্ড এনার্জি 8 কিলোজুল পার মোলের চেয়েও কম। আর আয়নিক এবং সমযোজী বন্ধন সম্পর্কে আমাদের সবার ধারণা আছে, আয়নিক বন্ধনটা ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে হয়, আর কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন শেয়ারের মাধ্যমে হয়। এই বন্ধনের বন্ড এনার্জি হলো 200 কিলোজুল পার মোলের চেয়েও বেশি। আর আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব হাইড্রোজেন বন্ড, যার বন্ড এনার্জি হলো 8 কিলোজুল পার মোল থেকে 42 কিলোজুল পার মোলের মধ্যে। আমরা হাইড্রোজেন বন্ধনের ডেফিনেশনটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। হাইড্রোজেন বন্ধনটা হলো হাইড্রোজেন পরমাণুযুক্ত দুইটি পোলার অণুর দুইটি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর মধ্যে হাইড্রোজেন যে ব্রিজ বন্ড বা সেতুবন্ধন রচনা করে তাকে হাইড্রোজেন বন্ড বলে। একে ডটের চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর এই বন্ধনটা তৈরি হওয়ার শর্ত হলো এই বন্ধন গঠনকারী যে অণু তার মধ্যে অন্তত একটি হাইড্রোজেন পরমাণু মাস থাকতে হবে, যেহেতু এটা হাইড্রোজেন বন্ধন, এবং বলছে যা উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত হবে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুটা উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত হবে। আর 2 নম্বর শর্ত হলো তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুটার সাইজ বা আকারটা ছোট হতে হবে। এক্ষেত্রে তড়িৎ ঋণাত্মক মৌল হিসেবে আমরা নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিনকে কনসিডার করতে পারি। 3 নম্বর শর্ত হলো যে পরমাণুটির সাথে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে সেই পরমাণুটির উপর লোন পেয়ার বা মুক্ত জোট ইলেকট্রন থাকতে হবে। এই 3টা শর্ত কোনো যৌগের ভিতরে থাকলে তারা হাইড্রোজেন বন্ধন রচনা করবে। আমরা একটু ব্যাখ্যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এখানে আমরা মানে কনসিডার করলাম যে আলফা হাইড্রোজেন একটা সমযোজী বন্ধন। এখানে আলফা একটা কাল্পনিক একটা আলফাবেট, এটা একটা উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, এবং বিটা একটা কাল্পনিক আলফাবেট, যেটাও একটা তড়িৎ ঋণাত্মক মৌল। এবং আমি আবার বলছি, এখানে আলফা এবং বিটা এই দুইটাই হলো উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হবে। এখানে আলফা বিটার পরিচয় দেওয়া আছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন হিসাবে। নাইট্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার মান হলো 3.0, অক্সিজেন হলো 3.5, ফ্লোরিন হলো 4.0। আর আমরা জানি হাইড্রোজেন বন্ডের যে স্ট্রেংথ বা শক্তি, এটা হলো যে আলফা পরমাণুটা আমরা কনসিডার করলাম তার ইলেকট্রন নেগেটিভিটির সমানুপাতিক, মানে তার তড়িৎ ঋণাত্মকতার সমানুপাতিক। আবার আরেকটা কনসেপ্ট আছে যে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ হবে 1 বাই ইলেকট্রন নেগেটিভিটি অফ বিটা, অর্থাৎ বিটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার ব্যস্তানুপাতিক। এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত আলফা হবে বেশি তড়িৎ ঋণাত্মক আর বিটা হবে তুলনামূলক কম তড়িৎ ঋণাত্মক, তাহলেই ওই হাইড্রোজেন বন্ডটা অত্যন্ত স্ট্রেংথ হবে। এখানে আমরা 4টা এক্সাম্পল দিয়েছি। যেমন দেখা যায় অক্সিজেন হাইড্রোজেন এর সাথে নাইট্রোজেন আছে, অক্সিজেন অক্সিজেন এর সাথে অক্সিজেন আছে, নাইট্রোজেন হাইড্রোজেন এর সাথে অক্সিজেন আছে, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন আছে। এর ভিতরে সবচেয়ে স্ট্রং বন্ড হাইড্রোজেন বন্ড হলো 1 নাম্বার, কারণ এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে সমযোজী বন্ধনটা দেখিয়েছি, সেই বন্ধনে অক্সিজেন অত্যন্ত স্ট্রং এবং তার ইলেকট্রন নেগেটিভিটির মান হলো 3.5। এজন্য বন্ধন জোর ইলেকট্রনটা অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে পড়ে, অক্সিজেনটা বেশি তড়িৎ ঋণাত্মক হয়, আর নাইট্রোজেনটা তুলনামূলক কম তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ বিটাটা কম তড়িৎ ঋণাত্মক, তার ইলেকট্রন নেগেটিভিটি কম, আর অক্সিজেন আলফা তার ইলেকট্রন নেগেটিভিটি বেশি। এর জন্য এই হাইড্রোজেন এর উপর পজিটিভ চার্জটা বেশি সময় ধরে থাকে এবং তার ভিতরে এই হাইড্রোজেন বন্ডটা স্ট্রং হয় অন্য বাকি 3টার তুলনায়। এবার আমরা এই হাইড্রোজেন বন্ধন রিলেটেড অনেক ধরনের কোশ্চেনের উত্তর আমরা দিতে পারবো স্যার। যেমন দেখা যাক এখানে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এদের মধ্যে কার গলনাঙ্ক বেশি ক্রমানুসারে যদি দেখাতে বলে, তাহলে আমরা এটার সলিউশনটা এভাবে দিতে পারি যে আমরা জানি যে কোনো যৌগের যে বয়লিং পয়েন্ট বা গলনাঙ্ক, এটা হলো ওই যৌগটার মলিকুলার মাস এর ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। মানে বয়লিং পয়েন্টটা মূলত যৌগটার আণবিক ভরের সমানুপাতিক হয় এবং ভ্যান ডার ওয়ালস ফোর্সের সমানুপাতিক হয়। এখন এই 4টা যৌগের মধ্যে আমরা একটু বিবেচনা করলে দেখব এই 4টা যৌগের ভেতরে হাইড্রোজেন আয়োডাইড, আই থিঙ্ক HI, এই হাইড্রোজেন আয়োডাইডের
তোমার মলিকুলার মাস সবচেয়ে বেশি, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি বিবেচনা করি তাহলে এই অর্ডারটাই হওয়ার কথা, কিন্তু আসলে এটা হবে না। এখানে হবে হাইড্রোজেন ফ্লোরাইড, এর মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে, তারপর হাইড্রোজেন আয়োডাইড, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোজেন ক্লোরাইড। এই হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এই তিনটা অর্ডার নিয়ম অনুযায়ী ঠিক আছে, বাট এইটা কেন এরকম ব্যতিক্রম হলো, তার কারণ হলো হাইড্রোজেন ফ্লোরাইডে এই ফ্লোরিন অন্য যে কোনো পরমাণুর তুলনায়, আই থিঙ্ক ব্রোমিন, আয়োডিন এবং ক্লোরিনের তুলনায় বেশি ইলেকট্রোনেগেটিভ। এই জন্য হাইড্রোজেন ফ্লোরাইডের হাইড্রোজেন বন্ডটা অত্যন্ত স্ট্রং বন্ড, এই জন্য তার মেল্টিং পয়েন্টটা বেশি। আর বাকি তিনটা নিয়ম অনুযায়ী মেল্টিং পয়েন্টের সাথে যে মলিকুলার মাস সমানুপাতিক, সেই নিয়ম অনুযায়ী ঠিক আছে, এজন্য সঠিক অর্ডারটা হবে এটা। ঠিক অনুরূপভাবে পানি, দেখো H2O, H2S, H2SE, H2TE, এদের মধ্যে যদি গলনাঙ্কের অর্ডার বের করতে বলে, সেটাও আমরা নিয়ম অনুযায়ী মেল্টিং পয়েন্টটা মলিকুলার মাসের ডিরেক্টলি প্রপোর্শনাল, সেই অনুযায়ী এটা হওয়ার কথা ছিল, বাট এটা হবে না, হবে এটা। এখানেও পানিটাকে আমরা সবার চেয়ে বেশি মানে মেল্টিং পয়েন্ট বেশি বিবেচনা করব, কারণ এখানে পানির অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি এই টেলুরিয়াম, সেলেনিয়াম এবং কি সালফারের তুলনায় বেশি, এই জন্য এখানে হাইড্রোজেন বন্ডটা স্ট্রং, এই জন্য তার মেল্টিং পয়েন্টটা বেশি। এইটাই ব্যতিক্রম, বাকি তিনটা অর্ডারলি এই মেল্টিং পয়েন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল মলিকুলার মাসের সাথে সমানুপাতিক, সমান হারে বাড়ছে। এইরকম আমরা বিভিন্ন যৌগের ভিতরে মেল্টিং পয়েন্টের অর্ডার আমরা দেখাতে পারি। এবার কোশ্চেন নাম্বার 3, যদি এরকম কোশ্চেন আসে যে অ্যালকোহল এবং এমিন এর মধ্যে কোনটি পানিতে বেশি ডিজলভ হয় বা দ্রবণীয় হয়, তো সেক্ষেত্রে আমরা দেখব এই দুইটা যৌগের ভিতরে কোন যৌগের হাইড্রোজেন বন্ডের মান বা হাইড্রোজেন বন্ডটা বেশি স্ট্রং। যে যৌগের হাইড্রোজেন বন্ড বেশি স্ট্রং, সেই যৌগটাই পানিতে তাড়াতাড়ি ডিজলভ হবে। তো এই ক্ষেত্রে পানি এবং এমিনের ভিতরে, অ্যালকোহল এবং এমিনের ভিতরে অ্যালকোহলের পানিতে দ্রবণীয় হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অ্যালকোহলের অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎঋণাত্মকতা এমিনের নাইট্রোজেনের তুলনায় বেশি, তাই হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ অক্সিজেন ইজ গ্রেটার দ্যান নাইট্রোজেন। সেই সেন্সে আমরা এখানে অ্যালকোহল ওয়াটারে কীভাবে ডিজলভ হলো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে দেখানো হয়েছে, এমিন কীভাবে ওয়াটারে ডিজলভ হলো, আই থিঙ্ক পানিতে ডিজলভ, সেটাও দেখানো হয়েছে। তবে এই দুইটার ভিতরে অ্যালকোহলের পানিতে দ্রবণীয় হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অ্যালকোহলের হাইড্রোজেন বন্ডের শক্তি বেশি, কারণ অ্যালকোহলের অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা এমিনের নাইট্রোজেনের তুলনায় বেশি। এবার দেখো এখানে আরেকটা কোশ্চেন আছে যে ইথানল এবং ডাইমিথাইল ইথার এই উভয়ের আণবিক ভর এক হওয়া সত্ত্বেও ইথানলের স্ফুটনাঙ্ক বেশি কেন? এখানে কিন্তু দুইটা যৌগেরই আণবিক ভর সেম, তারপরও অ্যালকোহলের স্ফুটনাঙ্ক এই মিথাইল ইথারের তুলনায় বেশি কেন? এর কারণ হলো ইথানলের ভিতরে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, কারণ ইথানলে অক্সিজেন হাইড্রোজেন বিদ্যমান থাকার কারণে অক্সিজেনের হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে বন্ধন যদি ইলেকট্রন অক্সিজেনের দিকে ঝুঁকে পড়ে, তখন সেটা পোলার অংশ হিসেবে কাজ করে অ্যালকোহলের এই ওয়েস অংশ। ঠিক এখানে অন্য একটি অ্যালকোহলের হাইড্রোজেন এই অ্যালকোহলের অক্সিজেনের সাথে, আবার অন্য একটা অ্যালকোহলের হাইড্রোজেন এই অ্যালকোহলের অক্সিজেনের সাথে দুর্বল হাইড্রোজেন বন্ড, এই যে বন্ডটা, এটার নাম হলো হাইড্রোজেন বন্ড। এরকম হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অনেকগুলো অ্যালকোহল অণু পরপর যুক্ত হয়। অন্যদিকে ডাইমিথাইল ইথারে কিন্তু এরকম অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত না থাকার কারণে সেখানে কোনো পোলারিটির সৃষ্টি হয় না, ফলে সেখানে কোনো হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। আর হাইড্রোজেন বন্ধনে যুক্ত এই ইথানলের অনেকগুলো অণু একত্রে যুক্ত থাকে। সেই অণুগুলো থেকে একক অনুরূপে যদি আমি কোনো একটা ইথানলকে বিচ্ছিন্ন করতে চাই, তখন অধিক তাপ শক্তির প্রয়োজন হবে। এজন্য ইথানলের বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বেশি হয় এবং এটা কম উদ্বায়ী পদার্থ হয়। এভাবে আবার আরেকটা কোশ্চেন আছে এখানে, দেখো ফসফিন অপেক্ষা অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক বেশি কেন? এখানে একই উত্তর দেওয়া যায়। এখানে এই অ্যামোনিয়ার ভিতরে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, বাট এই ফসফিনের ভিতরে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না, কারণ ফসফিনে ফসফরাস এবং হাইড্রোজেনের ভিতরে তড়িৎঋণাত্মকতার পার্থক্য অনেক কম, যার কারণে সেখানে পোলারিটি সৃষ্টি হয় না, যার কারণে অন্য একটা ফসফিন অণুর সাথে তার দুর্বল হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না, ফলে তারা একক অণু হিসেবে অবস্থান করে। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স বেশি থাকার কারণে সেখানে পোলারিটি সৃষ্টি হয়, অন্য অ্যামোনিয়া অণুর সাথে সে দুর্বল হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয়, ফলে অনেকগুলো অণু একত্রে যুক্ত থাকে। সেই অনেকগুলো অণু থেকে একক অনুরূপে অ্যামোনিয়াকে বিচ্ছিন্ন করতে অনেক তাপশক্তির প্রয়োজন হয়, এজন্য অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক বেশি হয়। এবার আমরা অন্য আরেকটা কোশ্চেনের উত্তর যাব। দেখো কোশ্চেন নাম্বার 6,
এখানে বলছে পানি স্বাভাবিক তাপমাত্রায় তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস কেন ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় আসছে এই কোশ্চেনটা। এখানে এই দুইটা যৌগেরই সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন এবং সালফার 16 নম্বর গ্রুপের মূল, এবং তারা দুজনের সমান সংখ্যক হাইড্রোজেনের সাথে তারা যুক্ত হয়েছে। বাট এইখানে পানির ভিতরে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, বাট হাইড্রোজেন সালফাইডের ভিতরে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না। কারণ পানির অক্সিজেন হাইড্রোজেনের ভিতরে তৈরিণাত্মকতার পার্থক্য অনেক বেশি থাকে, কারণ অক্সিজেন এর তৈরিণাত্মকতা হলো 3.5 আর হাইড্রোজেন হলো 2.1, এখানে ডিফারেন্স হলো 1.4, যেটা 0.5 এর চেয়ে বেশি হলেই পোলারিটি সৃষ্টি হয়। এই জন্য এই পোলারিটি সৃষ্টি হওয়ার কারণে পানির অক্সিজেনের সাথে অপর পানির অণুর হাইড্রোজেনের দুর্বল আকর্ষণের মাধ্যমে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, ফলে অনেকগুলো পানির অণু পরপর একত্রে যুক্ত হয়। এই জন্য তারা সাধারণ তাপমাত্রায় তরল পদার্থ হিসাবে অবস্থান করে। কিন্তু হাইড্রোজেন সালফাইডে সালফারের তৈরিণাত্মকতা হলো 2.5, হাইড্রোজেন হলো 2.1, ডিফারেন্স হলো 0.4, যা বেলও 0.5। এই জন্য এটার ভিতরে ইলেকট্রন নেগেটিভ ডিফারেন্স কম থাকার কারণে এটার ভিতরে পোলারিটি সৃষ্টি হয় না। আর পোলারিটি সৃষ্টি না হওয়ার কারণে একটা হাইড্রোজেন সালফাইড অণু পাশের অণুর হাইড্রোজেন সালফাইডের সাথে কোনোরূপ আকর্ষণে যুক্ত থাকে না, তারা একক অণুরূপে বিচ্ছিন্ন অণু হিসেবে অবস্থান করে। এই জন্য তারা সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় পদার্থ হিসেবে অবস্থান করে। এই কোশ্চেনটা তোমরা ভালো করে জানবে, এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে। এবার আমরা আর একটা কোশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আমরা কথা বলবো। সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু দেখতে চাই যে হাইড্রোজেন বন্ধন মূলত কয় ধরনের হয়। হাইড্রোজেন বন্ধন মূলত দুই ধরনের হয়, একটা হলো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, আর একটা হলো আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। একটা হলো ইন্ট্রামোলিকুলার হাইড্রোজেন বন্ধন, আর একটা হলো ইন্টারমোলিকুলার হাইড্রোজেন বন্ধন। এই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বোঝানোর জন্য আমরা এখানে একটা যৌগ কনসিডার করেছি, যে যৌগটার নাম অর্থোনাইট্রোফেনল। এখানে বেনজিন রিংয়ের এই কার্বনের এই হাতে ওএস গ্রুপ আছে, তখন এটা হয়ে গেছে ফেনল। আর এই পজিশনটা অর্থ, এটা হলো মেটা, এটা হলো প্যারা। এই অর্থ পজিশনে NO2 গ্রুপ, নাইট্রো গ্রুপ যুক্ত থাকার কারণে এটার নাম হলো অর্থোনাইট্রোফেনল। ঠিক সেমভাবে এখানে আমরা আরেকটা যৌগ নিয়েছি, এটার নাম হলো প্যারানাইট্রোফেনল, কারণ এখানেও বেনজিন রিংয়ের সাথে ওএইচ আছে, এটা হয়ে গেছে ফেনল, আর এর প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ আছে, এর জন্য নাম প্যারানাইট্রোফেনল। এখন আমরা দেখতে চাই এই অর্থোনাইট্রোফেনলের এই OH এর এবং নাইট্রো গ্রুপ, ওএইচ এবং নাইট্রো গ্রুপ 1 নাম্বার আর 2 নাম্বার পজিশনে থাকার কারণে এই নাইট্রো গ্রুপের অক্সিজেন এবং ওএইচের হাইড্রোজেন খুব কাছাকাছি অবস্থান করে, তখন তাদের ভিতরে দুর্বল আকর্ষণের মাধ্যমে এখানে একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। এই হাইড্রোজেন বন্ধনটার নামই হলো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ একই অণুর ভিতরে যখন ভিন্ন পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, তখন তাকে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বলে। আর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দেখো, এখানে প্যারানাইট্রোফেনল, পাশে আমরা আরেকটা প্যারানাইট্রোফেনল আঁকলাম, কারণ প্যারানাইট্রোফেনলের ওএস গ্রুপের হাইড্রোজেন আর নাইট্রো গ্রুপের অক্সিজেন, এই অক্সিজেন আর এই হাইড্রোজেন অনেক দূরে অবস্থান করে, এবং এরা 1 নাম্বার এবং 4 নাম্বার পজিশনে আছে। এই অনেক দূর অবস্থান করার কারণে এর সাথে এর কোনো আকর্ষণ সৃষ্টি হয় না, বন্ধন সৃষ্টি হয় না। এই জন্য পাশে আরেকটা অর্থোনাইট্রোফেনল অণুর ওএইচের হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের দুর্বল হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এই দুইটা যৌগ লিঙ্ক হয়। ঠিক পাশাপাশি আবার এই অক্সিজেনের সাথে আরেকটা অর্থোনাইট্রোফেনল যুক্ত হবে। এরকম অনেকগুলো অর্থোনাইট্রোফেনল তোমার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সৃষ্টি হবে, কারণ এখানে এই হাইড্রোজেন বন্ধনটা একই অণুর দুইটা ভিন্ন পরমাণুর মধ্যে হয়নি, এখানে এই ভিন্ন ভিন্ন অণুর অক্সিজেন এবং হাইড্রোজেন ঋণাত্মক এবং ধনাত্মক আধানের ভিতরে দুর্বল হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়েছে। অর্থাৎ ভিন্ন অণুর ভিতরে যখন হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হবে সেটা হলো আন্তঃআণবিক, আর একই অণুর ভিতরে যখন হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হবে সেটা হলো অন্তঃআণবিক। তাহলে এই দুইটার ভিতরে আমরা অন্ত এবং আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দেখলাম। এখন কোশ্চেন হলো, এই অর্থ এবং প্যারানাইট্রোফেনলের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। এটার সোজা উত্তর হলো তোমার প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অর্থোনাইট্রোফেনলের তুলনায় বেশি হবে। কারণ হলো প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে এই ওএইচ এবং নাইট্রো গ্রুপ দুইটি দূরে থাকায় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে বহু সংখ্যক অণু পরস্পরের সাথে যুক্ত হয়, তখন তাদেরকে ভেঙে সেপারেট একটা অণুকে বিচ্ছিন্ন করতে অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, যার জন্য এটার স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট হাই হয়। অন্যদিকে তোমার
অর্থনাইট্রোফেনলে এটা একটি একক অনুরূপের অবস্থান করে, কারণ হলো একটা অনুর ভিতরে এই বন্ধনটা সৃষ্টি হয় এবং ভাঙতে হলে এর মাঝখানে এই বন্ধন ভাঙলেই হবে। তখন এই যৌগটার বয়লিং পয়েন্টটা বা স্ফুটনাঙ্কটা কম হবে, কারণ এটা একক অণু হিসেবে অবস্থান করবে। এভাবে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তোমরা বরফ কেন পানিতে ভাসে সেরকম কোশ্চেনের উত্তরও দিতে পারো, অনেক ধরনের কোশ্চেনের উত্তর দিতে পারবা। হাইড্রোজেন বন্ধনটা যদি বোঝা যায় তাহলে তোমরা অনেক ধরনের কোশ্চেনের উত্তর দিতে পারবে। আমরা এখানে 7টা কোশ্চেন নিয়ে আমরা কথা বলেছি, এই 7টা কোশ্চেনের যে কোনো কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো আজকের এই ভিডিওটা যদি তোমরা ফুললি বুঝে থাকো তাহলে তোমরা হাইড্রোজেন বন্ধন এর উপর কোশ্চেন আসলে তোমরা পরীক্ষায় উত্তর দিতে পারবা। তোমরা খুব ভালোভাবে বাসায় এই ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করবা, ভালো করে বোঝার চেষ্টা করবা, আর কোনো সমস্যা হলে জানাবা। আল্লাহ হাফেজ।